আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত ২৬শে মার্চ ২০২০ ইংরেজি অর্থাৎ করোনা মহামারীর শুরু হতে আজ পর্যন্ত যে কয়বার তোমাদের জন্য আমি অনলাইন ক্লাসে এসেছি, তার মধ্যে আমি ৩৯৮ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ৩৯৮ নাম্বার ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আমার ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে ধারণ বেগ বা সংসারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা রাশি। তো আমি আশা করব আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে সংযুক্ত থাকবে এবং তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছ বা হবে, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার ক্লাসের লিঙ্কটা তোমাদের প্রত্যেকের ফেসবুক ওয়ালে শেয়ার করে দেবে। কারণ তোমাদের ওয়ালে শেয়ার করলে তোমরা ছাড়াও তোমাদের সাথে থাকা সংযুক্ত থাকা বন্ধু বান্ধবীরা যারা বিজ্ঞান বিভাগে পড়ে তোমাদের কলেজের বা অন্যান্য কলেজের, তারাও কিন্তু ক্লাসটা দেখার সুযোগ। প্রিয় শিক্ষার্থী, আমি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য অনলাইন ক্লাস করতেছি না। আমি শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীর কথা ভেবে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের আর্থিক বা ফাইন্যান্সিয়াল অভাব রয়েছে বা যারা এই করোনাকালীন সময়ে যারা কি করতে পারতেছে না, করোনার সময়ে যারা কোনো টিচারের কাছে গিয়ে পড়তে পারতেছে না, বা করোনা পরবর্তী সময়েও যাদের সামর্থ্য থাকবে না, আর্থিক সামর্থ্য থাকবে না অন্যজনের কাছে গিয়ে পড়ার, তাদের জন্যই মূলত আমার এই অনলাইন ক্লাসগুলি। তারা কম টাকা খরচ করে বা কোনোভাবেই কোনো ওয়াইফাই বিশিষ্ট স্থানে গিয়ে, অর্থাৎ ওয়াইফাই সংযুক্ত আসার ওরকম কোনো স্থানে গিয়ে একবার ডাউনলোড করে নিলে সেটা বারবার যাতে দেখতে পারে এবং সেটা যাতে সে আয়ত্ত করে নিতে পারে, সেই জন্যই শুধু আমি বারবার অনলাইন ক্লাসে আসতেছি। এতে কোনো আমার লাভ নেই, লাভ হবে না সেটাও নয়, লাভ হতেও পারে ভবিষ্যতে, কিন্তু লাভের আশা করে আমি বারবার অনলাইন ক্লাসে আসতেছি না। আমি শুধুমাত্র তোমাদের লাভের আশা করে আমি বারবার অনলাইনে আসতেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, সুতরাং কতজনে কত রকমের কথা বলবে সেগুলিতে আমি কান দিতে রাজি নেই। এবং আমার ইচ্ছা হচ্ছে যে যদি করোনা ডিউরিং শেষ হয়, অর্থাৎ করোনা সংকটটা পৃথিবী যদি মুক্ত হয় করোনা সংকট থেকে, এরপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2টা বা 3টা অনলাইন ক্লাস চালিয়ে নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাস চালাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুধু তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি ইনশাআল্লাহ একেবারে শেষ পর্যন্তই অনলাইন ক্লাস করে যেতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাই না। শুধু দোয়া করবে যেন সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে ভালো কিছু করতে পারি। আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা আমার এই ৩৯৮ নম্বর ক্লাসের লিঙ্কটা প্রত্যেকের ওয়ালে শেয়ার করে দিলে তোমাদের সাথে থাকা অন্যান্য বন্ধু বান্ধবরাও সেই ক্লাসটা দেখার সুযোগ পাবে। ধন্যবাদ প্রিয় বন্ধু আবু ইউনুস সাহেব, আমার খুব কাছের একজন বন্ধু। ধন্যবাদ শরীফা, ধন্যবাদ প্রিয় বন্ধু ইসমাইল হোসেন, তোকে অনেক বেশি ধন্যবাদ, ভালোবাসি তোকে অনেক বেশি, এবং ধন্যবাদ কাইসার স্কাই। তাহলে চলো আমরা আজকের ক্লাসে যেতে যাচ্ছি। আমার টপিক ছিল ধারণ বেগ বা সঞ্চারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ইলেকট্রন প্রবাহমান থাকে, অর্থাৎ ইলেকট্রন গতিশীল থাকে, অর্থাৎ কোনোভাবে যদি কোনো একটি ধাতু থেকে ইলেকট্রন নির্গত করা যায়, সেই ইলেকট্রনটা কোনো পরিবাহী সংযুক্ত পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে একটি বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি, সেই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহী তার দ্বারা সংযুক্ত দুই প্রান্তের কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ইলেকট্রনগুলি কি হবে, প্রবাহিত হবে। দেখো আমি আগের ক্লাসে বলছিলাম দুই ধরনের প্রবাহ আছে, একটি ধনাত্মক প্রবাহ আর একটা ঋণাত্মক প্রবাহ। দেখো প্রচলিত নিয়ম অনুসারে আমরা জানি যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মধ্যে যেই প্রান্তের বিভব সবচেয়ে বেশি, সেই প্রান্ত থেকে যদি নিম্ন প্রান্তের নিম্ন বিভবের
প্রান্তের দিকে চার্জ প্রবাহিত হয় সেটা হচ্ছে প্রচলিত নিয়ম। অর্থাৎ পূর্বকার আমলে বিজ্ঞানীরা ধারণা করছিল যে ধনাত্মক চার্জের প্রবাহটাই মূলত তড়িৎ প্রবাহ। সেই অনুসারে তারা বলেছিলেন সব সময় তড়িৎ প্রবাহ উচ্চ বিভব প্রান্ত থেকে কোন বিভবের দিকে যাবে, নিম্ন বিভবের দিকে যাবে। কিন্তু পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ মানে কি, যে কোনো ধাতুতে কিছু ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে যদি কোনোভাবেই উত্তেজিত করা যায় তাহলে সেই মুক্ত ইলেকট্রনগুলি ওই ধাতুকে ছেড়ে দিয়ে অন্য একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে কি হয়, গতিশীল হয়। ওই মুক্ত ইলেকট্রনগুলির প্রবাহটাই মূলত ইলেকট্রন প্রবাহ। এবং বিজ্ঞানীরা বলছেন যে ওই মুক্ত ইলেকট্রনের প্রবাহটা অবশ্যই নিম্ন বিভবের প্রান্ত থেকে কোন বিভবের দিকে গতিশীল হবে, উচ্চ বিভবের প্রান্তের দিকে গতিশীল হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রচলিত নিয়ম এবং বর্তমান নিয়ম অনুসারে তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহ কিন্তু বিপরীতমুখী। তড়িৎ প্রবাহ মানে প্রচলিত নিয়ম অনুসারে ধনাত্মক চার্জের প্রবাহ, অর্থাৎ উচ্চ বিভবের প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ। আর ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে যে নিম্ন বিভবের প্রান্ত থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে প্রবাহ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার টপিক ছিল ধারণ বেগ বা সঞ্চারণ বেগ, তাই না? আমি কোনোভাবে যদি কোন কোষের একটি কোষ নেব, কোষ তড়িৎ কোষ যেটাকে বলে আমরা তড়িৎ সেল, কারেন্ট সেল, ড্রাই সেল আছে, নেকলেন্স সেল আছে, ওরকম একটা তড়িৎ কোষ নেব। ওই তড়িৎ কোষের দুই প্রান্ত একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেবে। একটি কি দ্বারা সংযুক্ত করে দেব? পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেব। ওই পরিবাহী তারের মধ্য দিয়ে বা ওই পরিবাহী তার হতে মুক্ত ইলেকট্রনগুলি ওই পরিবাহী তারের মধ্য দিয়ে বা ওই পরিবাহী তার হতে মুক্ত ইলেকট্রনগুলি কি করবে? প্রবাহিত হবে। এখন মুক্ত ইলেকট্রনগুলি যখন প্রবাহিত হবে, সেই ইলেকট্রনগুলি নিশ্চয়ই এক একটা বেগ নিয়ে সামনের দিকে গতিশীল হবে, তাই না? অবশ্যই ইলেকট্রনগুলি এক একটা বেগ নিয়েই সামনের দিকে কি হবে? গতিশীল হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, একসাথে অনেকগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। সুতরাং আমি একটা একটা ইলেকট্রনের কথা না ভেবে যদি আমি সবগুলি ইলেকট্রনের গড় প্রবাহ চিন্তা করি, কি চিন্তা করি? গড় প্রবাহ চিন্তা করি, সেই ক্ষেত্রে সবগুলি ইলেকট্রন যে গড় বেগে নিম্ন বিভবের প্রান্ত থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে গতিশীল হয়, সেই গড় বেগকে আমরা বলবো তারণ বেগ বা সঞ্চারণ বেগ। তারণ বেগ বা কি বেগ বলবো? সঞ্চারণ বেগ বলবো। আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, যখন কোন তড়িৎ কোষের দুই প্রান্তকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হবে, তখন ওই পরিবাহী তার হতে বা ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি কি হবে? প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। ওই মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে নির্দিষ্ট গন্তব্যের দিকে গতিশীল হবে, সেই গড় বেগকে বলা হবে তারণ বেগ বা সঞ্চারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি ওই পরিবাহীর মধ্যে দিয়ে, আমি গাণিতিক ব্যাখ্যাটা পরে আসতেছে, আমি শুধুমাত্র তথ্যটা আগে দেখছি। দেখো, যদি ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হয়, প্রবাহিত তড়িৎ প্রবাহ I এবং ইলেকট্রনগুলির গড় বেগ যদি v হয়, ইলেকট্রনগুলির গড় বেগ বা তারণ বেগ যদি v হয়, তারণ বেগ যদি কি হয়? v হয়, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি v সমান I বাই n a e, এটি হচ্ছে তারণ বেগের সমীকরণ। আমরা একটু পরে প্রমাণ করব। এখানে n মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। একক আয়তনে কিসের সংখ্যা? n মানে হচ্ছে যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। অর্থাৎ যে পরিবাহী দিয়ে যাচ্ছে, সেই পরিবাহীর মধ্যে দিয়ে একক আয়তনে যতগুলো ইলেকট্রন গতিশীল হয়, সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n এবং a সমান হবে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো, আমরা এখানে এটা মানে কি বুঝতেছি? যে একটা চিত্র দেখেন, এই চিত্রটার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তাহলে আমি a সমান ধরে নেব একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং e মানে হচ্ছে যে ইলেকট্রনের চার্জ। E মানে কিসের চার্জ? ইলেকট্রনের চার্জ। অর্থাৎ একটি ইলেকট্রন যে চার্জ নিয়ে গতিশীল হয়, সেই চার্জকে আমরা বলবো কি চার্জ? ইলেকট্রনের চার্জ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী,
আমি তারণ বেগের রাশিমালাকে পাচ্ছি v সমান I বাই n a e। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু পরে গাণিতিকভাবে কি করব, প্রমাণ করব। আশা করি তোমরা তারণ বেগের সংজ্ঞা এবং তারণ বেগ কি জিনিস বুঝতে পারছো। এখন আমি তারণ বেগের বা সঞ্চালন বেগের রাশিমালাটা প্রকাশ করব। তারণ বেগের রাশিমালা প্রতিপাদন, রাশিমালা প্রতিপাদন। কাইন্ডলি একটু দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবং মজার একটা টপিকস, একদম ইজি টপিকস, খুব সহজেই বুঝে যায়। তুমি চাইলেই খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবা। আমার সাথে যারা সংযুক্ত হয়েছেন, প্রিয় শ্রীকান্ত স্যার এবং অন্যান্য যারা সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবারও অনুরোধ করব, তোমরা ওই যে ক্লাসটা তোমাদের ওয়ালে বা লিঙ্কটা তোমাদের এফবি ওয়ালে শেয়ার করে দাও। শেয়ার করলে অন্য স্টুডেন্টরা দেখার সুযোগ পাবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তারণ বেগের সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে অবিলম্বভাবে পরিবহন ইলেকট্রন সমূহ অবিলম্বভাবে পরিবহন ইলেকট্রন সমূহ যে গড়বেগে গতিশীল হয়, তাকে ইলেকট্রনের তারণ বেগ বা সঞ্চালন বেগ বলা হয়। তাকে ইলেকট্রনের তারণ বেগ বা কি বলা হয়, সঞ্চালন বেগ বলা হয়, অথবা ড্রিফট ভেলোসিটি বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি পরিবাহী তার নিলাম। চিত্রের মধ্যে দেখো, এখানে একটি পরিবাহী তার নিলাম। এই পরিবাহী তারের দৈর্ঘ্য মনে করলাম স্মল l। ঠিক আছে, এই পরিবাহী তারে a প্রান্ত দিয়ে বা x প্রান্ত থেকে ইলেকট্রন পরিবাহিত হতে পারে। দেখো, এই a প্রান্ত বা x প্রান্তের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। এখানে দেখো, এই পরিবাহীটার মনে করো এই মার্কারের এই পাশে একটা প্রস্থচ্ছেদ আছে, এটা একটা ক্ষেত্রফল। এই পরিবাহী তারের ক্ষেত্রফলকে আমি মনে করে নিলাম a। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পরিবাহীর ভিতর দিয়ে দেখো লম্বভাবে কিছু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সামনে বা পিছনে কিছু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আমি যদি পজিটিভ চার্জের প্রবাহ কল্পনা করি, তাহলে নিম্ন বিভবের প্রান্তের দিকে প্রবাহিত হবে। আর যদি নেগেটিভ চার্জের প্রবাহ কল্পনা করি, তাহলে কোন দিকে প্রবাহিত হবে, উচ্চ বিভবের প্রান্তের দিকে প্রবাহিত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি গাণিতিক রাশিমালায় যাচ্ছি। মনে করি L দৈর্ঘ্যের একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মনে করি L দৈর্ঘ্যের একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a। কি মনে করলাম, a মনে করলাম। অর্থাৎ এই জায়গাটা আমি কি মনে করে নিলাম, a মনে করে নিলাম। মনে করি L দৈর্ঘ্যের একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a। ঠিক আছে, সুতরাং পরিবাহীর আয়তন হবে, দেখো আয়তন সমান, আমি কি লিখতে পারি, দেখো আমরা আয়তন সমান কি জানি, কাইন্ডলি একটু যারা আমার সাথে সংযুক্ত আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লিখে দেখাও তো আয়তনের সূত্রটা। আমরা জানি যে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল আছে এবং দৈর্ঘ্য আছে, তাহলে আমরা লিখতে পারি পরিবাহীর আয়তন সমান ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল ছিল a, দৈর্ঘ্য ছিল l, সুতরাং আমরা এখানে লিখব al। সুতরাং কি লিখব, al লিখব। মনে করলাম একক আয়তনে স্মল m সংখ্যক ইলেকট্রন রয়েছে। মনে করব কত সংখ্যক ইলেকট্রন রয়েছে, স্মল n সংখ্যক ইলেকট্রন রয়েছে একক আয়তনে। কত আয়তনে, একক আয়তনে। সুতরাং পরিবাহী একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা n হলে, ইলেকট্রনের সংখ্যা কত হলে, n হলে মোট ইলেকট্রনের সংখ্যা হবে, মোট ইলেকট্রনের সংখ্যা সমান হবে n a n।
সহিত ইলেকট্রন থাকবে, n * a l সহিত কি থাকবে, ইলেকট্রন থাকবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি পরিবহন ইলেকট্রন সমূহ অনুপ্রস্থে অনুসমূহ v ত্বরণ বেগ নিয়ে গতিশীল হয়, কোন দিক দিয়ে গতিশীল হয়, v ত্বরণ বেগ নিয়ে গতিশীল হয় এবং গতিশীল হওয়ার সময় q পরিমাণ চার্জ অতিক্রম করে, q পরিমাণ চার্জ কি করে অতিক্রম করে, সেই ক্ষেত্রে দেখো যদি পরিবহন ইলেকট্রন সমূহ v ত্বরণ বেগ নিয়ে q পরিমাণ চার্জ অতিক্রম করে, কিভাবে অতিক্রম করবে, কাইন্ডলি একটু দেখো, প্রস্থচ্ছেদের সাথে লম্বভাবে অতিক্রম করবে, প্রস্থচ্ছেদের সাথে কিভাবে অতিক্রম করবে, লম্বভাবে অতিক্রম করবে। কে অতিক্রম করবে, ইলেকট্রনগুলি কি বেগ নিয়ে, v ত্বরণ বেগ নিয়ে q চার্জকে যখন অতিক্রম করে a বিন্দুতে যখন x বিন্দুতে যাবে, অর্থাৎ l দূরত্ব যখন অতিক্রম করবে, তখন তার সময় t সমান আমরা লিখতে পারি কি লিখতে পারি, দেখো তো, l/v, কি লিখতে পারি, v লিখতে পারি কিনা, l/v। কারণ আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে s সমান vt, এখানে s এর পরিবর্তে যদি l হয়, l সমান vt, v ছিল ইলেকট্রনগুলির ভরবেগ এবং t ছিল l দূরত্ব অতিক্রম করতে সময় এবং টোটাল দূরত্ব ছিল l, তাহলে আমি এখান থেকে t সমান লিখতে পারি v/l। ঠিক আছে, v কি লিখতে পারি, l লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, মনে করি ইলেকট্রনের চার্জ কি, কার চার্জ কি, ইলেকট্রনের চার্জ কি। যদি ইলেকট্রনের চার্জ কি হয়, মনে করি ইলেকট্রনের চার্জ e, যদি ইলেকট্রনের চার্জ e হয় এবং পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ হবে, এবং পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত চার্জ হবে, প্রবাহিত চার্জের পরিমাণ সমান, তাই না, দেখো পরিমাণ কিন্তু আমি q দ্বারা প্রকাশ করি, q সমান হবে মোট চার্জের পরিমাণ। কিসের পরিমাণ, মোট চার্জের পরিমাণ। কয়টি ইলেকট্রন আছে সেটা আমাকে দেখতে হবে। আমি দেখছিলাম al আয়তনের পরিবাহীর মধ্যে টোটাল ইলেকট্রন ছিল NaL ইলেকট্রন ছিল। একটি ইলেকট্রনের চার্জ যদি e হয়, এতটি ইলেকট্রনের চার্জ কত হবে, NaLe, অর্থাৎ টোটাল ওই পরিবাহীতে চার্জের পরিমাণ হবে NaLe পরিমাণ চার্জের পরিমাণ, এই পরিমাণ চার্জ কি করবে, থাকবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দেখো, প্রবাহ মাত্রা I হলে প্রবাহ মাত্রা I সমান q/t। দেখো আমরা বলছিলাম যে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে লম্বভাবে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ। কাজী মোহাম্মদ তিতুমির ছোট ভাই এবং প্রিয় বন্ধু মামুনুদ্দিন চৌধুরী, বড় ভাই ওসমান সরোয়ার, ছোট ভাই মামুনুর রশিদ সহ যারা সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি অনুরোধ জানাবো, তোমরা তোমাদের প্রত্যেকের FB ওয়ালে লিংকটা শেয়ার করে দাও, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রবাহ মাত্রা I সমান q/t। আমি এখানে q এর মানটা যদি বসাই দিই, NaLe/t, আমি এটা বসাই দিলাম, তাহলে একটু দেখবা প্লিজ। যদি আমি এটা এভাবে বসাই দিই, তাহলে দেখো আমি কি পাই, বা আমরা পাচ্ছি I সমান, আমি এটাকে একটু এভাবে লিখি, NaE/NaE, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কিনা দেখো তো, T/L/T, কি লিখবো, এভাবে লিখি, NaE/L/T, L/T। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম T সমান L/T, V T সমান যদি L/V হয়,
তাহলে আমরা এখান থেকে v সমান লিখতে পারি l বাই t। v সমান কি লিখতে পারি l বাই t লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি I সমান n a e ইনটু v, n a e ইনটু v। অর্থাৎ কোন একটি পরিবাহী যার দৈর্ঘ্য l এবং ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয় এবং ওই পরিবাহীর আয়তন যদি a l হয় এবং ওই পরিবাহীতে মোট ইলেকট্রন সংখ্যা যদি n a l হয় এবং মোট চার্জের পরিমাণ যদি n a l e হয়, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I সমান হবে n a e v। এখান থেকে আমি v সমান বের করব। এখান থেকে যদি আমি v সমান বের করি তাহলে আমরা পাবো, দেখো আমরা কি পাবো, বা v সমান n a e বাই I, n a সরি বলেছি I বাই n a e, I বাই n a e। ঠিক আছে, কি পাইলাম, v সমান I বাই n a। এটাই হচ্ছে তারণ বেগের সমীকরণ। এটাই হচ্ছে কি সমীকরণ, তারণ বেগের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তারণ বেগ কি জিনিস সেটা বুঝতে পারছো। অর্থাৎ তারণ বেগ কিসের ব্যস্তানুপাতিক হবে, তারণ বেগ ইলেকট্রনের সংখ্যার ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায় তারণ বেগের পরিমাণ কমে যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এরপর আছে কি ইলেকট্রনের চার্জের ব্যস্তানুপাতিক হবে এবং তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে। কিসের সমানুপাতিক হবে, তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে। তাহলে আমরা দেখতেছি যে তারণ বেগের রাশিমালা অনেক সহজ এবং তোমরা তারণ বেগের রাশিমালা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। আমরা পরবর্তীতে এটার উপর ভিত্তি করে আর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা আজকে আপাতত নতুন আরেকটা টপিকে চলে যাব। আজকে আরেকটা টপিক হচ্ছে ওহমের সূত্র। কিসের সূত্র, ওহমের সূত্র। এটা তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে সবাই পড়ছিল। ওহমের সূত্রটা ষষ্ঠ শ্রেণী থেকে সবাই কি পড়ছিল, ওহম লস। ঠিক আছে, বিজ্ঞানী সাইমন জর্জ ওহম, বিজ্ঞানী সাইমন জর্জ ওহম অনেক বড় একজন বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1768 সালে এবং যিনি মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ আমাদের ছেড়ে চলে গেছিলেন 1854 সালে। এই যে মাঝখানের সময়টা, তিনি মাঝখানের সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু রেখে গেছেন। এই সময়টাতে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র মানে কি, আমরা সেটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা একাদশ শ্রেণী পর্যন্ত বা দশম শ্রেণী পর্যন্ত অনেকবার পড়ছি। তারপরেও আমি আজকে আরো একবার পড়ানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর ইলেকট্রনগুলি উত্তপ্ত হয়ে যায়, গতিশীল হয়ে যায়, গতিশীল বা কম্পনে কম্পিত হয়ে যায়। ফলে একটা অণু বা একটা কণা বা একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সাথে বা অন্য কণার সাথে বা অন্য অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ লিপ্ত হলে তখন দেখা যাবে যে সংঘর্ষের কারণে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গেলে অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে গেলে ওই প্রবাহটা ওই সংঘর্ষের কারণে বা তাপের কারণে বা অন্য কোনো কারণে কি হয়, বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনাটা সর্বপ্রথম দেখতে পেয়েছিলেন বিজ্ঞানী জর্জ সাইমন ওহম। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি দেখছিলেন কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে এবং তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে অবশ্যই তার মধ্যে দিয়ে কি প্রবাহিত হবে, বিভব পার্থক্য তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ভর করবে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর আকৃতি, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ কোন একটি পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহ কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে, কয়েকটা টার্মের উপর নির্ভর করবে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য। এক নম্বর হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য থাকতে হবে। দুই প্রান্তের কি থাকতে হবে, বিভব পার্থক্য থাকতে হবে। যদি দুই প্রান্তের বিভব পার্থক্য না থাকে সেই ক্ষেত্রে কি হবে না, তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে দুই প্রান্তের অবশ্যই কি থাকতে হবে, একটা বিভব পার্থক্য থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে যে দেখো প্রবাহের পরিমাণ
নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে। নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর কাইন্ডলি একটু দেখবা প্লিজ। 1 নাম্বার দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে পদার্থের পরিবাহীর আকৃতির উপর। পরিবাহীর আকৃতির উপর। 3 নাম্বার হচ্ছে পরিবাহী কি উপাদানের তৈরি। পরিবাহী কি উপাদানের তার উপর অর্থাৎ উপাদানের উপরে কিন্তু তড়িৎ প্রবাহ নির্ভর করবে। 4 নাম্বার কি হচ্ছে পরিবাহী তাপমাত্রার উপর। এই 4টা জিনিসের উপর কি করে তড়িৎ প্রবাহ নির্ভর করবে। কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই প্রবাহের পরিমাণটা এই 4টা জিনিসের উপর নির্ভর করবে। 1 নম্বর হচ্ছে পরিবাহী, যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে সেই তড়িৎ প্রবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলেই তড়িৎ প্রবাহ যাবে, না হলে যাবে না। পরিবাহীর আকৃতির উপর, পরিবাহীটি বড় নাকি ছোট সেটার উপর নির্ভর করবে, সে যাবে কিনা যাবে না। ওই যে আমরা প্রসেসের ক্ষেত্রফল বলছিলাম, এরপর ছিল পরিবাহী কি উপাদানের তৈরি। যেমন মনে করো আমি একটা প্লাস্টিক পরিবাহী নিলাম, তার মধ্যে দিয়ে তার বিদ্যুৎ প্রবাহ যাবে না। কিন্তু যদি আমি একটি তামার পরিবাহী নিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তামার ভিতর দিয়ে। এরপর আছে পরিবাহীর তাপমাত্রার উপর। পরিবাহীর তাপমাত্রা কম বেশি হলে তার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ কম বেশি হবে, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে, কোন একটি নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে, তার মধ্যে দিয়ে যে প্রবাহ চলে তা শুধু দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। অর্থাৎ কোন পরিবাহীর তাপমাত্রা যদি কি থাকে, স্থির থাকে, এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, তবে ওই তড়িৎ প্রবাহটা শুধুমাত্র দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। এর উপর ভিত্তি করে বিজ্ঞানী সাইমন জর্জ ওম একটি সূত্র দিয়েছেন। তার নাম অনুসারে ওই সূত্রটাকে জর্জ সাইমন ওমের নাম অনুসারে এই সূত্রটাকে ওমের সূত্র বলা হয়, তড়িৎ প্রবাহের ওমের সূত্র বলা হয়। সূত্রটা এরকম: তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্য কি অনুপাতিক? সমানুপাতিক। মনে করো আমি এখানে একটা রুট দিলাম, দেখো এই যে এটা এদিক থেকে পি বিন্দু থেকে এদিকে যাচ্ছে, কিউ বিন্দুর দিকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এর রূপ হচ্ছে বাহ্যিক রূপ হচ্ছে আর, বাহ্যিক রূপ হচ্ছে কি আর। এই বিন্দুর বিভব আমি মনে করলাম ভিপি, এই বিন্দুর বিভব মনে করলাম ভিকিউ। অর্থাৎ আমি একটা চিত্র অঙ্কন করলাম, এখানে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে রোধ আরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং কিউ বিন্দুর বিভব ভিপি, কিউ বিন্দুর বিভব ভিকিউ, এবং কিউ বিন্দু থেকে অবশ্যই কিউ বিন্দু থেকে বা কিউ বিন্দু থেকে পি বিন্দুর দিকে বিভব প্রবাহিত হবে। আমি এখানে ধরে নিলাম ভিপি ইজ গ্রেটার দ্যান ভিকিউ, ভিকিউ, এবং বিজ্ঞানী ওম তার সূত্রে বিবৃতিতে করছিলেন এভাবে: তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি তড়িৎ প্রবাহ I এবং বিভব পার্থক্য V হয়, যদি তড়িৎ প্রবাহ I এবং বিভব পার্থক্য কি হয়, V হয়, তাহলে আমরা লিখতে পারি V প্রপোর্শনাল টু I। V প্রপোর্শনাল টু কি I। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি V প্রপোর্শনাল টু যদি I লিখি, তাহলে V সমান হবে IR। V সমান কি IR। এখানে R হচ্ছে ধ্রুব রাশি, R কি রাশি? ধ্রুব রাশি। এর নাম হচ্ছে রূপ। R কে কি দ্বারা প্রকাশ করা হয়? রূপ দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরবর্তীতে আসছি।
এখন দেখো আমি বি প্রপোর্শনাল টু আই লিখলাম, কিন্তু অনেকে আই প্রপোর্শনাল টু ভি লিখে, আই প্রপোর্শনাল টু কি লিখে, ভি লিখে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এখানে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তোমাকে কোন জায়গায় প্রশ্ন করলো ওমের সূত্রটি বলো, তখন তুমি বললা কোন পরিবাহীর মধ্যে দিয়ে যদি তাপমাত্রা স্থির থাকে সেই ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ চলে সেই তড়িৎ প্রবাহটা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে নিশ্চয়ই এটা। এখন তুমি লিখছে এইটা, দেখো কোনটা শুদ্ধ, আমি বলবো দুইটাই শুদ্ধ। কেন দুইটাই শুদ্ধ? এটা আমার লিখার উপর নির্ভর করবে। যদি বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের উপর নির্ভরশীল হয় সেই ক্ষেত্রে রুট পাবো আর, ধ্রুবক পাবো কি আর। এখন দেখো আমি যদি এভাবে লিখি, আমাকে এখানে আর দিতে হবে না, এখানে কি দিতে হবে, জি দিতে হবে। আই সমান জিভি, আই সমান কি ভি, জিভি। এখানে জিটা কি, জিটা ধ্রুব রাশি, জিটা কি রাশি, ধ্রুব রাশি, এবং জি কে বলা হয় পরিবাহিতা। জি কে বলা হয় কি, পরিবাহিতা। কেন জি কে পরিবাহিতা বলা হয় এবং কেন আর কে রুট বলা হয়, এবং আমি ভি সমান কেন আই আর লিখলাম এবং আই সমান কেন জিভি লিখলাম, সেটা আমি একটু পরে কি করতেছি, ব্যাখ্যা করতেছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ভি সমান আই আর এবং আই সমান জিভি। এই জি এবং আর এর মধ্যে আমি সম্পর্ক ঘটাবো, জি এবং কার মধ্যে সম্পর্ক ঘটাবো, আর এর মধ্যে সম্পর্ক ঘটাবো। দেখো জি এবং আর পরস্পর বিপরীত রাশি। আর মানে বলছিলাম রুট, আর মানে কি বলছিলাম রুট, এবং জি মানে কি বলছিলাম পরিবাহিতা। রুটের কাজ হচ্ছে কি বাধা প্রদান করা, আর পরিবাহিতার কাজ হচ্ছে কি তড়িৎ প্রবাহ গতিশীল করা, তড়িৎ প্রবাহকে কি করা, গতিশীল করা। আমি এখান থেকে একটু লিখতেছি, দেখো এখান থেকে আমি আর সমান লিখলাম, আর সমান লিখতে পারি ভি বাই আই, আর সমান কি লিখতে পারি, ভি বাই আই, এবং এখান থেকে আমি জি সমান লিখলাম আই বাই ভি, আই বাই কি ভি। কাইন্ডলি একটু দেখবা প্লিজ, আমি এখান থেকে আমি যদি একটু ব্যস্তকরণ করি 1 বাই জি সমান ভি বাই আই হয়ে যাবে, 1 বাই জি সমান ভি বাই আই হয়ে যাবে কিনা দেখো তো। তাহলে আমি এখান থেকে যদি লিখি আর সমান 1 বাই জি, তার মানে রুট যে রাশি পরিবাহিতা হচ্ছে তার বিপরীত রাশি, রুট যে রাশি পরিবাহিতা হচ্ছে কি রাশি, তার বিপরীত রাশি। আশা করি বুঝতে পারছো। আমি ভি প্রপোর্শনাল টু আই লিখতে পারবো, আই প্রপোর্শনাল টু ভি লিখতে পারবো, তবে ব্যাখ্যা করার সময় আমাকে ব্যাখ্যাটা নির্ভুলভাবে করতে হবে। কখন ভি প্রপোর্শনাল টু আর বি প্রপোর্শনাল টু আই হবে, কখন আই প্রপোর্শনাল টু ভি হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছিল ওহমের সূত্র। আমি এখন এই সূত্র থেকে যে দুইটা রাশি পাইছি, একটা রুট একটা পরিবাহিতা, আমি এই রুট এবং পরিবাহিতা নিয়ে একটু আলোচনা করব। দেখো রুট এবং পরিবাহিতা, রুট বা রেজিস্ট্যান্স, রুট বা রেজিস্ট্যান্স। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ দুই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য তৈরি হয় বা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে যদি সংযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে যদি ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ হয়, তখন আমরা প্রচলিত নিয়ম অনুসারে জানি যে উচ্চ বিভবের প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়। আবার বর্তমান নিয়ম অনুযায়ী আমরা জানি যে নিম্ন বিভবের প্রান্ত থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে কি হয়, ইলেকট্রন প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত। এই যে যেদিকেই প্রবাহিত হোক না কেন, প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনগুলির নিজেদের সাথে বা পাত্রের দেওয়ালের সাথে বা পরিবাহীর সাথে কি ঘটে, সংঘর্ষে লিপ্ত ঘটে। সংঘর্ষে লিপ্ত হলে তারা একজন আরেকজনকে গতিশীল হতে বাধা প্রদান করে। গতিশীল হতে বাধা প্রদান করা মানে কি, তড়িৎ প্রবাহ চলতে বাধা প্রদান করবে। এই যে তড়িৎ প্রবাহে বিঘ্নতা সৃষ্টিকারী, তড়িৎ প্রবাহে বিঘ্নতা সৃষ্টিকারী বা বাধা সৃষ্টিকারী যেই বৈশিষ্ট্যটা পরিবাহীর মধ্যে তৈরি হয়, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো রোধ। সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো, রোধ বলবো। অর্থাৎ আমি এক কথায় এটা বলতে পারি, পরিবাহীর যে বৈশিষ্ট্যের মধ্যে জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, পরিবাহীর যে বৈশিষ্ট্যের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো রোধ। সেই বৈশিষ্ট্যকে আমরা কি বলবো, রোধ বলবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি V সমান IR বা R সমান V বাই I, R সমান V বাই I। এটাই হচ্ছে রোধের সমীকরণ। এটাই হচ্ছে কি, রোধের সমীকরণ। আমি এখান থেকেও কিন্তু রোধের সংজ্ঞাটা লিখতে পারি। এখান থেকে যদি আমি রোধের সংজ্ঞাটা লিখেছি, এরকম হবে স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাত একটি ধ্রুব রাশি। আবার বলতেছি, যদি কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ওই সময় যদি তাপমাত্রা স্থির থাকে
ওই সময় যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত একটি ধ্রুব রাশি হয়। ওই ধ্রুব রাশিকে বলা হয় রোধ। ওই ধ্রুব রাশিকে কি বলা হয়? রোধ বলা হয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি I সমান 1 অ্যাম্পিয়ার হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি R সমান V। R সমান কি? V। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার জন্য কোন তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ বিভব পার্থক্যের দরকার হয়, যেই পরিমাণ বিভব পার্থক্যের দরকার হয় তার মানকে ওই তাপমাত্রায় পরিবাহীর রোধ ধরে নেওয়া হয়। তার মানকে ওই তাপমাত্রায় পরিবাহীর কি ধরে নেওয়া হয়? রোধ ধরে নেওয়া হয়। হবে আবার বলতেছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে পরিমাণ বিভব পার্থক্যের প্রয়োজন হয়, যেই পরিমাণ বিভব পার্থক্যের প্রয়োজন হয় ওই তাপমাত্রায় ওই পরিবাহীর ওই বিভব পার্থক্যের মানকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর কি বলা হবে? রোধ বলা হবে। রোধ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। রোধ কয়েকটা জিনিসের উপর কি করে? নির্ভর করে। দেখো, রোধের নির্ভরশীলতা। রোধের কি? নির্ভরশীলতা। কাইন্ডলি একটু দেখবা প্লিজ। রোধ এক নাম্বার কিসের উপর নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্যের উপর রোধ নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্যের উপর। ঠিক আছে? এরপরে 2 নাম্বার পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। পরিবাহী কিসের উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এরপরে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। পরিবাহীর উপাদানের উপর। এরপর আছে পরিবাহীর তাপমাত্রার উপর। পরিবাহীর কিসের উপর? তাপমাত্রা। অর্থাৎ রোধ 4টি জিনিসের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পরিবাহী কোন উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে, পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে রোধের নির্ভরশীলতা। এবং যদি একক বলি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি R সমান V/I। এখানে আমরা জানি যে V এর একক ভোল্ট, V এর একক কি? ভোল্ট, এবং I এর একক জানি যে অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি R সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ভোল্ট বাই কি? অ্যাম্পিয়ার। তার মানে V অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার। R সমান ভোল্ট অ্যাম্পিয়ার। বিজ্ঞানী ওহমের নাম হিসেবে রোধের এককে ওহম বলা হয়। রোধের এককে কি বলা হয়? ওহম বলা হয়, বা ওহম। ওহম বা ওহম বলা হয়। ঠিক আছে? এখানে এই 1 ওহম সমান হচ্ছে যে 1 ওহম বা 1 ওহম সমান হচ্ছে যে 1 ওহম। ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা, গ্রিক লেটার ওমেগা। গ্রিক লেটার কি? ওমেগা। এই গ্রিক লেটার ওমেগা দিয়ে ওহমকে প্রকাশ করা হয়। তার মানে আমরা লিখতে পারি 1 ওহম সমান 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এখন ওহমের সংজ্ঞাটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী। ওহমের সংজ্ঞাটা একটু দেখো। ওহমের সংজ্ঞা কি হবে? আমরা এই সমীকরণ থেকে একটু ওহমের সংজ্ঞাটা দেব। ওহম, দেখো ওহম কি জিনিস? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি কয় অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তবে ওই পরিবাহীর রোধকে আমরা বলবো 1 ওহম। ওই পরিবাহীর রোধকে আমরা কি বলবো? 1 ওহম বলবো। আবার বলতেছি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে যদি একক তড়িৎ প্রবাহ চলে, তখন তাকে আমরা বলবো 1 ওহম। দেখো, তোমাকে একটা প্রশ্ন আছে, কোন পরিবাহীর রোধ 70 ওহম বলতে কি বুঝো? 70 ওহম বলতে কি বুঝো? এরকম একটা তোমার প্রশ্ন আসবে। কোন পরিবাহীর রোধ 70 ওহম বলতে কি বুঝো? এটার মানে হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 70 ভোল্ট হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 70 ভোল্ট হয়, তবে ওই পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। অর্থাৎ কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হওয়ার জন্য ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 70 ভোল্ট হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। দেখো প্রিয় শিক্ষার্থী, সেই গুটি গুটি পা করে ক্লাস শুরু করেছিলাম গত 24শে মার্চ 2020 ইংরেজি। আজকে 2রা সেপ্টেম্বর 2021।
অর্থাৎ 2 সেপ্টেম্বর 2021। আজকে আমি তোমাদের জন্য আস্তে আস্তে কত নম্বর ক্লাসে চলে আসছে, 398 নম্বর ক্লাসে চলে আসছে। আরেকটা ক্লাস করে আমার 700 নম্বর ক্লাস, অর্থাৎ 700 নম্বর অনলাইন ক্লাসে পৌঁছে যাচ্ছে। দোয়া করি এই 700তম অনলাইন ক্লাস যেন ভালোভাবে করতে পারি, তোমাদের জন্য ভালো কিছু করতে পারি সবসময়, এবং এরপরেও যাতে সবসময় ক্লাস চালিয়ে যেতে পারি। আর হয়তো 700তম ক্লাসের খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হবে, সবাইকে সেখানে দেওয়া হবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং সবার কাছে দোয়া কামনা করতেছি।